প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন মিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আজ সমসাময়িক ঘটনা এবং আঞ্চলিক কূটনীতি এ বিষয়ে আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন আলতাফ পারভেজ, লেখক ও গবেষক। আমাদের সাথে আরও আছেন ডেলাইস খান, মুখপাত্র জনতার দল এবং রাজনীতি বিশ্লেষক। ডেলাইস খান, আপনাকে দিয়ে শুরু করি। আমরা মূলত শুরু করতে চাই যে জিয়া হত্যাকাণ্ড বিষয়টা সামনে এসেছে। এই কারণ হলো যে ৪৫ বছর পলাতক থাকার পর সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন আটক হয়েছেন, যিনি জিয়া হত্যায় জড়িত ছিলেন বলে বলা হচ্ছে, এবং তাকে ওই সময় তাকে ধরিয়ে দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপনও এসেছিল। তো তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তার মানে কি এখন সেনাই আইনে তার বিচার হবে, এবং সেটা তাহলে কিভাবে হবে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বিজ্ঞ সহ আলোচক এবং আমাদের এই প্রোগ্রামের দর্শক যারা আছেন তাদেরকে। মেজর মোজাফফর অবসরপ্রাপ্ত, তিনি সম্প্রতি ৪৫ বছর পলাতক থাকার পর ধরা পড়েছে এবং ডিবি হেফাজতে থাকার পর এখন সেনা হেফাজতে আছে। নিয়মতাই যে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় যদি কেউ পলায়ন করে তাহলে তাকে খুঁজে পাওয়ার পর প্রথমে মিলিটারি কাস্টোডিতে নিয়ে আসতে হয় এবং সেখানে তাকে প্রয়োজনীয় কার্যক্রম যেটা আছে ওটা শেষ করতে হয়। মূলত মেজর মুজাফফরের এগেইনস্টে এখন চার্জ ৩টা। একটা হচ্ছে তৎকালীন সময়ে মিউটিনি বা বিদ্রোহে অংশগ্রহণ, দ্বিতীয়ত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা, এবং তৃতীয়ত যেটা হচ্ছে সেনাবাহিনী থেকে অনুমতি ব্যতি রেখে পলায়ন করা। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে বিচারের যে ব্যাপারটা, আমার জানা মতে কোর্ট মার্শালের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যার বিরুদ্ধে বিচারটা হচ্ছে তার উপস্থিতি না থাকলে সাধারণত তার ব্যাপারে কোনো রায় ঘোষণা করা হয় না। সেই প্রেক্ষিতে আমার জানায় ভুল থাকতে পারে, বাট যাদের তখন ফাঁসি হয়েছে সেই এবং যাদের বিচার হয়েছে সেই তালিকায় সম্ভবত তার নাম নেই। তার মানে তার বিচার আসলে এখনো হয়নি, আদৌ হয়নি। এখন তাকে যখন ফিরে পাওয়া গেল তখন তার 3টা চার্জের ভেতর 2টা চার্জ সরাসরি সামরিক আদালতেই সম্পন্ন করা, নিষ্পত্তি করা সম্ভব। একটা হচ্ছে মিউটিনির যে চার্জ আছে, আর একটা হচ্ছে অ্যাবসেন্ট উইদাউট লিভ যেটা। বাট কোশ্চেন যেটাতে আসে সেটা হচ্ছে যে কিলিং এ প্রেসিডেন্ট, এইটার যে অপরাধটা আছে, এই অপরাধের বিচার আসলে সামরিক আদালতে হবে নাকি বেসামরিক আদালতে হবে? ইতোপূর্বে জিয়াউর রহমানের মৃত্যুর অব্যবহিত পরপর তড়িঘড়ি করে দিদেন জেনারেল এরশাদ, জেনারেল মঞ্জুর থেকে শুরু করে অন্যান্য যেই সকল লোক এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিল তাদেরকে বিচার অথবা বিচার বহির্ভূতভাবে খুব দ্রুত তাদেরকে হত্যা করেছে। এবং ঐতিহাসিক একটা অভিযোগ আছে যে এই দ্রুত বিচার এবং বিচার বহির্ভূতভাবে জেনারেল মঞ্জুরকে এবং তার সাথীদেরকে হত্যার মাধ্যমে জেনারেল এরশাদ মূলত এই জিয়া হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা অথবা তার জ্ঞাতসারে যে ঘটনা ঘটেছে সেই ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা করেছেন। এখন সেই পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্ন এখন থাকতেই পারে যে মেজর মুজাফফরের বিচার এখন তাহলে কি সামরিক আদালতে হবে নাকি বাংলাদেশের যে প্রচলিত আদালত আছে সেই আদালতে হবে? এই ব্যাপারে আমার ধারণা, আমি আমার মতামত যেটা দিতে পারি অনেস্টলি, সেটা হচ্ছে যে যদি এমন কোনো বাধ্যবাধকতা থাকে যে সামরিক আদালতে এটা করতেই হবে হত্যাকাণ্ডের বিচার, তারপরেও আমার মনে হয় যে বেসামরিক আদালত এবং সামরিক আদালত সমন্বয়ে এই বিচারটা করতে পারে। কারণ এখানে আমার জানা মতে কোনো বাধা নেই। এই জায়গায় জুরিসডিকশন রাষ্ট্রই ঠিক করে দিয়েছে যে শ্রেয়তর আদালত কোনটা হবে। দিস ইজ নাম্বার 1। বাট যেই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ৪৫ বছর পর আমরা এই হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারী, হত্যাকারী এবং সাক্ষী তাকে আমরা পেয়েছি। এখন কি আমরা তাড়াহুড়ো করে
তাকে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে দেব, নাকি ওই রাতে এবং তার আগে পরে কি হয়েছিল এই ইতিহাসটা আমরা জানার চেষ্টা করব। আমি এখানে শুধু একটা মানে সুপারিশ করে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমার মনে হয় দেশি বিদেশি ফরেনসিক এক্সপার্ট এবং ইন্টারোগেশন এক্সপার্ট যারা আছে তাদের সমন্বয়ে একটি কমিটি করার মাধ্যমে এবং আমাদের গোয়েন্দা সংস্থাসমূহের প্রতিনিধি উপস্থিতিতে, বিচারিক প্রতিনিধিদের উপস্থিতিতে এই ভদ্রলোকের কাছ থেকে সেই সময়কার প্রকৃত ইতিহাস এবং এর নেপথ্যে কারা কারা জড়িত ছিল তাদের সবার ব্যাপারে বিশদ জানার পর তার শাস্তি কার্যকর করা উচিত। অনেক ধন্যবাদ আলতাফ পারভেজ। যেটা এই প্রশ্নটাই তো আপনাকে আমি করতে চাই যে এতদিন পর যে অনেক তো আসলে রহস্য রয়ে গেছে জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ডের বিষয়, আমরা বই পুস্তকে যা এসেছে তার বাইরেও আসলে প্রকৃত ঘটনা কি ঘটেছিল সেই রহস্যর জট এখনো খোলেনি। তো সেক্ষেত্রে এতদিন তাকে যেহেতু সে প্রত্যক্ষদর্শী বা অংশগ্রহণকারী, সে যেহেতু জীবিত আছে, এই সম্ভাবনা তৈরি করে কিনা আসলে প্রকৃত ঘটনা জানার বা জানা সম্ভব হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি আমার মতো, কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই যে এটা বাংলাদেশের একটা দুর্ভাগ্যের ব্যাপার। আমি বলবো যে বাংলাদেশকে ইতিহাসের মধ্যেই বাঁচতে হয়, তাকে প্রতিনিয়ত ইতিহাস চর্চা করে যেতে হয়, মানে সে বর্তমান এবং ভবিষ্যতের দিকে মনোযোগী হতেই পারছে না, একটার পর একটা পেছনের ঘটনা চলে আসে এখন। এবং এই যে আমাদের গণ-অভ্যুত্থানের পর সংসদের দুটিও অধিবেশন হলো, আমি খুবই দুটো অধিবেশনই মনোযোগ দিয়ে প্রতিদিনের আলোচনা শুনেছি। প্রায় দিনই মূলত আলোচনা কেন্দ্রীভূত ছিল হয় 71 নাইলে 2024 এই আলোচনায়। কিন্তু এই যে বাজেট অধিবেশন গেল, আমাদের জিডিপি 3-এর নিচে নেমে চলে যাচ্ছে, কিন্তু অর্থনীতি নিয়ে আলোচনা হয়নি। আলোচনা মূলত ছিল 71-এর এজেন্সি কারা, 24-এর এজেন্সি কারা, এগুলো নিয়ে। তো যাই হোক, এখন আবার মেজর মোজাফফর সাহেবের বিষয় চলে এসেছে। দেখুন, আমি যেটা দেখি যে বিএনপি কিন্তু গত টার্মে যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু জিয়া হত্যাকাণ্ডের পুনর্তদন্তের কোনো উদ্যোগ নেয়নি। এটা নিয়ে এটাকে আবার পুনরুজ্জীবিত করার কোনো উদ্যোগ নেয়নি, তার মানে ইচ্ছাও ছিল না তাদের। এখনও উনি যে আটক হয়েছেন, এটা আমার মনে হয় না জিয়া হত্যাকাণ্ডের পুনঃতদন্তের উদ্যোগের অংশ হিসেবে আটক হয়েছেন। উনি সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়ে সম্ভবত আটক হয়েছেন। কিন্তু যেহেতু উনি যুক্ত ছিলেন জিয়াউর রহমান সাহেবের খুনের ঘটনার সাথে, ফলে এই বিষয়টা চলে এসেছে। আপনিও প্রশ্নটা করলেন। আমি যেটা বলতে চাই, দেখুন, এই ঘটনাটা জিয়াউর রহমান সাহেব যে মারা গেলেন, ওই সময়ের আলোকে আমাদের বিষয়টা দেখা উচিত। ওই সময়ের প্রধান দুটি রাজনৈতিক ঘটনা ছিল। একটা ছিল তখন জিয়াউর রহমান সাহেব তিনি তো সামরিকভাবে ক্ষমতায় এসেছেন, সামরিক বাহিনী থেকে। উনি ওনার রাজনৈতিক ভিত্তি তৈরি করার জন্য যে রাজনীতিবিদ সংগ্রহ করছিলেন বাম দিক থেকে এবং ডান দিক থেকে, সেই সূত্রে উনি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শাহ আজিজুর রহমান সহ অনেককে রাজনীতিতে পুনর্বাসন করেছেন, বামপন্থী অনেককেও করেছেন। সেই সময় ওনার এই উদ্যোগের চরম বিরোধিতা তীব্র বিরোধিতা হয় সমাজে, বিশেষ করে মুক্তিযোদ্ধারা শাহ আজিজ সহ এই ধরনের মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পুনর্বাসনে মাঠ পর্যায়ে আন্দোলনে ছিল। মুক্তিযোদ্ধা সংসদ তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। সশস্ত্র বাহিনীর মধ্যেও তখনকার সশস্ত্র বাহিনীতে তো বিপুল মুক্তিযোদ্ধা ছিল, জেনারেল মঞ্জুর সহ যারা ছিলেন তারাও এটার বিরুদ্ধে ছিলেন। কিন্তু সেই সময় সেনাবাহিনীতে জিয়াউর রহমান সাহেব কাছে টেনে নিয়েছিলেন জেনারেল এরশাদকে, এবং জেনারেল এরশাদের সূত্রে তখন পাকিস্তান ফেরত অফিসার যারা, তারা এক ধরনের শক্তিশালী ভূমিকায় চলে যান। এইটাও জেনারেল মঞ্জুর এবং তার অনুসারী বা মুক্তিযোদ্ধা অফিসারদের একটা ক্ষোভের কারণ ছিল। আর মাঠ পর্যায়ে যারা মুক্তিযুদ্ধ সংসদ সহ তারাও একটা আন্দোলনে ছিলেন। এই একটা পটভূমি। আরেকটা পটভূমি হলো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে যে সংহতির সাথে যে সংঘর্ষ চলছিল বাংলাদেশ সেনাবাহিনীর, সেখানে চট্টগ্রাম অঞ্চলের জিওসি হিসাবে জেনারেল মঞ্জুর একজন মধ্যস্থতাকারী হিসাবে বা আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। ওই দুটোর পটভূমিতেই জিয়াউর রহমান সাহেব মারা যান। এবং আরেকটা ছোট পটভূমি ছিল চট্টগ্রাম অঞ্চলে তখনকার জাতীয়তাবাদী দলের ভিতর চরম অভ্যন্তরীণ কলহ উনি মেটানোর চেষ্টা করছিলেন। এখন প্রশ্ন হলো, মোজাফফর সাহেব হলো ওই অধ্যায়ের ওই কালো রাতের একমাত্র জীবিত সদস্য, এবং উনি দীর্ঘদিন, এখন পত্রপত্রিকার মাধ্যমে যেটা জানা যাচ্ছে, তিনি তো ঢাকাতেই ছিলেন। এবং জেনারেল মঈনের সাহেবের বইয়ে রয়েছে যে জেনারেল মঈন যখন থাইল্যান্ডে ছিলেন
মেজর খালেদ, মেজর মোজাফফর এদের সাথে আলাপ করেছেন। বিষয়টা তখন খালেদা জিয়াকেও, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাকে অবহিতও করেছেন। ফলে মানে উনি যখন বিএনপি যখন ক্ষমতায় ছিল, জিয়া হত্যাকাণ্ড নিয়ে আবার পুনর্তদন্ত হতে পারতো, বিষয়টা আবার আসতে পারতো, কিন্তু সেটা আসে নাই। কিন্তু এটা আসলে আসা উচিত, আমি বলবো আসা জরুরি তিনটা কারণে। এক হলো জিয়াউর রহমান সাহেবের খুনের ঘটনা প্রকৃত সত্য জানা দরকার। জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড সম্পর্কে আমরা জানি না, এটা নিয়ে কোনো তদন্ত হয়নি। জিয়াউর রহমান হত্যাকাণ্ডেরও দুটো তদন্ত কমিটি হয়, একটা প্রশাসনিক, একটা বিচার বিভাগীয়। বিচার বিভাগীয় তদন্ত কমিটির কিছুই প্রকাশ করা হয়নি, সেইটা প্রকাশিত হওয়া প্রয়োজন। এবং জেনারেল মঞ্জুর এত বড় একজন অফিসার, মুক্তিযোদ্ধা, তার খুনের কোনো তদন্ত হয়নি। এবং তার হত্যার জন্য যে মামলা হয়েছে, সেই মামলাও দীর্ঘসূত্রিতার আড়ালে হারিয়ে গেছে। ফলে এইটাও পুনর্তদন্ত হওয়া উচিত। এবং এই দুই খুনের পরে যে বিচারের নামে অভ্যুত্থানের সংগঠনের দায়ে যেই মুক্তিযোদ্ধা অফিসারদের ফাঁসি দেওয়া হয় 15 জনকে, 18 জনের বিচার হয়েছিল, 15 জনকে তো সরাসরি ফাঁসি দেওয়া হয়। এই নিয়ে দেশে বিদেশে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেইটারও পুনর্তদন্ত হওয়া উচিত। আসলে আমরা ইতিহাসের এই কালো অধ্যায়গুলো, এই রহস্যময় অধ্যায়গুলো এবং এই অন্যায়গুলো যদি তদন্ত না করি, সত্যটা জনগণের সামনে তুলে ধরা না হয়, তাহলে বারবার আমরা ওই যেটা আমি শুরুতে বললাম, বাংলাদেশের দুর্ভাগ্য কাটবে না, বারবার বাংলাদেশ এগুতে যেয়ে ইতিহাসের মুখোমুখি দাঁড়াবে। আমরা 71-এর অনেক বিষয়ের যেমন মীমাংসা করতে পারি নাই, ফৌজদারি অপরাধের বিচার করতে পারি নাই, এই জিয়াউর রহমান খুনের ঘটনার সাথে যুক্ত অনেক ঘটনারও বিচার হয় নাই, তৎকালে সামরিক অভ্যুত্থান দমনের নামে যাদের ফাঁসি হয়েছে সেগুলোর বিচার হয় নাই। দেখুন কর্নেল তাহের, খালেদ মোশাররফ, বিখ্যাত সব মুক্তিযোদ্ধা হত্যারও বিচার হয় নাই। ফলে আমাদের এই প্যান্ডোরার বক্সটা আসলে খোলা উচিত। যে এই যে জেলেস খান প্যান্ডোরার বাক্স খোলা উচিত যেটা বললেন, যে জিয়া হত্যার যে বিচার, যেহেতু এই প্রসঙ্গটা আসছে একজন জীবিত যিনি অংশগ্রহণকারী ছিলেন, তো জিয়া হত্যার আসলে কি হয়েছিল আগে পরে, এটা তদন্ত কমিশনের কথা আপনি বললেন শুরুতে, কিন্তু এখন এইটা কি এই বিচারটাকে পুনর্জীবিত করা যায় কিনা, বা এখন সেই সুযোগ এসেছে কিনা বা করা উচিত কিনা? এটা আমার মনে হয় শুধুমাত্র সরকারের সদিচ্ছার যদি থাকে তাহলেই সম্ভব, এবং এটা প্রকৃতপক্ষে এতটা কঠিন কিছুও নয়। যদি সরকার অথবা মাননীয় প্রধানমন্ত্রী এখন আন্তরিকভাবে চায় যে ওই সময়টাতে কি ঘটনা ঘটেছিল, তখনকার ইউএস এমবেসি এখানে ছিল, তখনকার ভারতীয় হাই কমিশন এখানে ছিল, তাদের কাছে ওই সময়কার রেকর্ড আছে, তখনকার যে পুলিশ হেডকোয়ার্টার, তখনকার যে আর্মি হেডকোয়ার্টার, তাদের কাছে নথিপত্র কিছু থাকার কথা। সো এই সব কিছু সমন্বয়ে এই ইতিহাসের অংশটাতে আলো ফেলা জরুরি। কারণ আমাদের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রটার বয়স 10 বছর হবার আগেই দুইজন রাষ্ট্রপ্রধানকে এভাবে অপঘাতে রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছে। সুতরাং এই একটা কারণেও এই বিচারটা এবং এই ধরনের ঘটনার উপরে মানে গুরুতর আলোকপাত করাটা জরুরি, যাতে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। এবং আপনি যেটা বললেন যে এটা কিভাবে করা সম্ভব, অবশ্যই আমাদের সেই সক্ষমতা আছে। যদি আমাদের সেই সক্ষমতায় ঘাটতি থাকে তাহলে আমরা আন্তর্জাতিক সহায়তা নিতে পারি এক্ষেত্রে। এবং ওই যে আমি যেটা বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এখানে শুধু সদিচ্ছা পোষণ করেন যে আমি বিচারটা সুষ্ঠু হোক, সেটা তো চাই, পাশাপাশি আমি চাই যে ওই অংশটাতে কি হয়েছিল, ঘটনাটা কারা, কেন, কোন উদ্দেশ্যে এটা করেছিল, এটার পেছনে দেশি বিদেশি কি ষড়যন্ত্র ছিল, ওপেন করে দিক ফাইলটা। জিয়া হত্যাকাণ্ডটা একটা এক্স ফাইলসের মতো হয়ে আছে। শেখ মুজিব হত্যাকাণ্ডটা যতটা পুঙ্খানুপুঙ্খভাবে যাদের কাছে উন্মোচিত হয়েছে, সেটা কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি হয়েও হয়েছে হয়তো, কিন্তু জিয়া হত্যাকাণ্ডের ব্যাপারটা কিন্তু টোটালি একটা এক্স ফাইলস হিসেবে রয়ে গেছে। যেটা আমার সহ আলোচক বললেন যে একই সঙ্গে তদন্ত করা দরকার যে তড়িঘড়ি করে তখন জেনারেল মঞ্জুরকে কেন হত্যা করা হলো, জেনারেল মঞ্জুর গ্রেপ্তার হওয়ার পর কেন বারবার বলছিলেন যে আমাকে আর্মির হাতে দিও না, আমি অনেক কিছু জানি। তাহলে তার এই জ্ঞান কবরে কে পাঠানোর চেষ্টা করলো, কি উদ্দেশ্যে করলো? যাদেরকে তড়িঘড়ি করে ফাঁসিতে মানে চড়ানো হলো তখন তাদের ভেতরে প্রকৃত অর্থেই দোষী কারা ছিল আর কারা নিরপরাধ ছিল, কারা শুধুমাত্র জানার কারণে
প্রাণ হারালো, এই ব্যাপারগুলো সামনে আসা উচিত। বাট এই জায়গাটায় খুবই কেয়ারফুল থাকতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশে আমরা একটা ন্যাক্কারজনক ব্যাপার দেখতে পাই যে এই ধরনের ঘটনার সুযোগে অনেক সময় প্রতিহিংসা মাথাচাড়া দিয়ে ওঠে। এমন যেন না হয় যে এই ঘটনার কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করার প্রক্রিয়াতে ইচ্ছাকৃতভাবে কিছু নিরপরাধ নতুন লোকের নাম জুড়ে দিয়ে তাদেরকে যেন নির্যাতন, নিগৃহীত করা অথবা অপদস্থ না করা হয়। এই যে শেখ হাসিনা যিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয়ে আছে, তা প্রায়ই তিনি বিভিন্ন মাধ্যমে ফেরত আসার একটা অভিপ্রায় ব্যক্ত করেন, সেটা নিয়ে আলোচনা হয়। কিন্তু আমি যেটা জানতে চাই, যেহেতু তিনি একটি দেশের আশ্রয়ে বলেন বা আতিথেয়তায় বলেন, যেভাবে হোক সেখানে আছেন, কিন্তু তিনি যে ফেরত আসার কথা বলেন, বাংলাদেশ সরকারও তো বলছে যে আমাদের তিনি যেহেতু ফেরত দেওয়া হোক, কূটনৈতিকভাবে তারাও কিছু একটা বলে যে আইনের মাধ্যমে দেওয়া হবে। তো এটা আসলে কি কি বিষয়ের উপর নির্ভর করে শেখ হাসিনা ফেরা না ফেরা? ধন্যবাদ। আসলে শেখ হাসিনা এবং তার ফেরার আসা না আসা এগুলো এখন বাংলাদেশে একটা বড় ধরনের রাজনৈতিক পণ্য হয়ে উঠেছে দেখা যাচ্ছে। কিছুদিন আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে 9 জেলায় সশস্ত্র বাহিনী রক্ষীদের মোতায়েন করা হলো, কিন্তু কার্যত কিছু ঘটেনি। মানে এখানে এটা নিয়ে একটা রাজনীতি করা শুরু হয়েছে আর কি, আমি বলবো। উনি যদি আসতে চান এবং বাংলাদেশও তো ওনাকে ফেরত চায়, বাংলাদেশ তো ওনাকে আসতে দিবেই, তাকে গ্রহণ করবেই। ওনার বিরুদ্ধে তো আদালতে রায় হয়ে আছে, ওনাকে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। এখন তো এত বড় রায়ের পরে আসলে উনি কেন আসতে চাইবেন, এই প্রশ্নটা তো আসতে চাইবেন যেহেতু উনি দলীয় পদ ছাড়েননি। ওনার দলের পুনরুজ্জীবনের লক্ষ্যে হয়তো উনি ভাবছেন যে ওনার আশার ভিতর দিয়ে তার দল নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুজ্জীবন ঘটবে। কিন্তু এইটা অনেকটা একটা, আমি বলবো, জুয়া খেলার মতো চিন্তা আর কি। কারণ যেই গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে একটা দল উৎখাত হয়েছে এবং প্রায় একটা পুরো পার্লামেন্টের সকল সদস্যই দেশ থেকে উধাও হয়ে গেছেন, পলাতক চলে গেছেন বিভিন্ন জায়গায় এবং অন্যান্য দেশে, তো তাদের তো সেই ঘটনার একটা মূল্যায়ন থাকা উচিত, একটা অনুশোচনা থাকা উচিত। ওই 15 বছর যত অনাচার ঘটেছে তার একটা ব্যাখ্যা, জবাবদিহিতা জনগণের কাছে তাদের দিতে হবে। আমি বলবো আওয়ামী লীগের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার হলো প্রশাসনিক সিদ্ধান্তে তাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ জনগণের কাছে নির্বাচনের সময় জবাবদিহি করার কঠিন মুহূর্তটা তাদের এড়াতে সাহায্য করেছে আমাদের আগের সরকারও, এবং পরের সরকারও সেটা অনুমোদন করেছে। জনগণই এই ধরনের অবস্থায় ভালো সিদ্ধান্ত দিতে পারে। আমি আপনাকে একটা উদাহরণ শেয়ার করতে পারি। দেখুন, নেপালে এবং শ্রীলঙ্কায় যারা পদচ্যুত হয়েছিল তাদের কিন্তু নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়েছিল। অংশ নিতে দেওয়ার পরে শ্রীলঙ্কায় রাজাপাক্সা পরিবারে যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, মাহিন্দা রাজাপাক্সার ছেলে, সে মাত্র 2% ভোট পেয়েছে এবং পার্লামেন্ট নির্বাচনে তারা মাত্র 3টা সিট পেয়েছে। আগের নির্বাচনে পেয়েছিল 145টা সিট। তার মানে জনগণ সর্বোত্তম সাজা দিয়েছে। নেপালেও তাই। কেপি শর্মা ওলি নির্বাচন করেছিল, উনি বালেন শাহর কাছে মানে ব্যাপক ব্যবধানে হেরেছেন। কিন্তু আমাদের দেশে জনগণ ওই সুযোগটা পায়নি আমি বলবো। এবং এই প্রশাসনিক সিদ্ধান্তে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখলে এই টেনশনগুলো তৈরি হয়। শেখ হাসিনা হয়তো ডিসেম্বরে আসবেন না বা আসবেন আমি জানি না, কিন্তু এই যে তার আসা না আসা নিয়ে এই রাজনীতি, এই টেনশন, এই উত্তেজনা, কিছুটা দাঙ্গা, সহিংসতা, এগুলো চলতে থাকবে। এগুলো দেশের অর্থনীতির জন্য, আমি বলবো সামাজিক স্থিতিশীলতার জন্য খারাপ। তবে শেখ হাসিনা যদি তার দলকে পুনরুজ্জীবিত করতে চান, আসলে এটা ছাড়া তার হাতে কোনো আর হাতিয়ারও নেই। কিন্তু এই হাতিয়ারও কাজ করবে কিনা আমার অন্তত ব্যক্তিগতভাবে প্রবল সন্দেহ আছে। কারণ শুধু উনি আসলে, উনি কারাগারে গেলে, উনি বিচার আপিল করলেই তার দল চাঙ্গা হয়ে যাবে, এরকম ভাবাটা আমার মনে হয় একটা বড় ধরনের জুয়া খেলা, যেটা আমি আগে বললাম। জি, ডেলিস খান, আপনি ধরা যাক শেখ হাসিনা বললেন যে আমি বাংলাদেশে ফেরত যাব, ইন্ডিয়ান সরকার কি তাকে পাঠিয়ে দিবে? তার ইচ্ছেই কি সব, নাকি এখানে ইন্ডিয়ান সরকারের কিছু বলার আছে, বা আসলে আইনের যে বিষয়গুলো আসলে একটু ব্যাখ্যা যদি করেন। ধন্যবাদ। দেখেন, রাজনীতিবিদদের জন্য
নির্বাসন ব্যাপারটা কিন্তু বেশ রোমান্টিক একটা ব্যাপার। নেপোলিয়ান কর্সিকাতে ছিলেন নির্বাসনে, তারপরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও তো 17 বছর নির্বাসনে থেকেই আসলেন। নেলসন ম্যান্ডেলা ছিলেন নির্বাসনে। শেখ হাসিনা 6 বছর ছিলেন এর আগে দিল্লিতে নির্বাসনে, এবং ফিরে আসার হিস্ট্রি তো আছেই, তার অভিজ্ঞতা তার আছে। এখন প্রশ্ন হচ্ছে এবার ফিরবে কিভাবে এবং কেমন হবে সেই প্রত্যাবর্তন। তো এই জায়গাটায় আপনি যে প্রশ্নটা করছেন, দেখেন ভারতের সাথে আসলে কোন চুক্তিতে শেখ হাসিনা এখন আছে এটা না জানলে পরে আপনার কোশ্চেনটা সরাসরি আনসার দেওয়াটা খুব ডিফিকাল্ট। কারণ আগে তো আমার জানতে হবে যে কোন কোন মানে শর্ত এবং চুক্তির সমন্বয়ে তাকে এই মুহূর্তে নয়াদিল্লিতে একটা ভালো স্ট্যাটাসে রাখা হয়েছে। শুধু তাকে রাখা হয় নাই, একই সাথে তার ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তারপর হচ্ছে তার গোয়েন্দা প্রধান, তার প্রতিরক্ষা উপদেষ্টা, তাদের সবাইকেই তো অ্যাসেট হিসেবে ওখানে রাখা হয়েছে। এবং ভারত যে তাদেরকে তাদের হাতে রেখেছে, তাদের হেফাজতে রেখেছে, রেখে তো শুধুমাত্র ধরেন বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে না, নিশ্চয়ই বাংলাদেশের অতীব গুরুত্বপূর্ণ তথ্য, গোয়েন্দা তথ্য, সেগুলো তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। এবার আসি আপনার এই প্রশ্নে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে। আপনি লজিক্যালি চিন্তা করেন যে ঘটনাটা কেমন হতে পারে। সেটা হচ্ছে শেখ হাসিনার ধরেন হঠাৎ করে জিন্দেগি জিন্দেগি গান গাইতে গাইতে, তার প্রিয় গান নাকি এটা, রিন্টু সাহেব তার বই লিখছেন, হঠাৎ করে তার মনে হলো যে না, আই নিড টু গো ব্যাক টু বাংলাদেশ। কেন? আমার বিজ্ঞ সহ আলোচক বললেন যে উনি চিন্তা করবেন যে আমি যদি নয়াদিল্লির মাটিতে মারা যাই তাহলে দলের তো লাভ হবে না, কিন্তু আমি যদি বাংলাদেশের মাটিতে গিয়ে মারা যাই তাহলে শহীদি মৃত্যু পেলেও পেতে পারি। এবং এই শাহাদাত হচ্ছে যারা আওয়ামী মুরিদ তাদের জন্য। তো এই চিন্তায় তার ভেতরে যদি এই উপলব্ধি আসে যে না, আমায় বঙ্গদেশে ফেরত যেতে হবে, তখন সে যথারীতি ব্যাপারটা কাকে বলবে? মোদি মহোদয়কে বলবেন। মোদি তখন অজিত দোভালকে ডাকবে, অজিত দোভাল তখন আমাদের দেশের যে প্রতিনিধি আছে তার সাথে বসবে, এবং বসার পরে একটা মুচলেখা আবার নতুন করে হয়তো লেখা হবে। সেই মুচলেখা কি? শেখ হাসিনা প্রথমেই আবদার করবেন যে আমি দেশে ফেরত যাব, আমি বিচার মাথা পেতে নিব, রায় মাথা পেতে নিব, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে যে আমাকে ফাঁসি দেওয়া হবে না, আর এয়ারপোর্ট থেকে আমাকে নিরাপদে দেশের ভিতরে ঢুকতে দিতে হবে। দ্বিতীয় আবদারটা এবং বায়নাটা উনি করতে হবে না, এটা অটোমেটিক্যালি উনি পাবেন। কারণ রাজবন্দী হিসাবে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তিনি নর্মাল হাজতি অথবা জেলের মতো জেলে থাকবেন না, তার জন্য সাবজেল তৈরি হবে, যেরকম এরশাদের জন্য গুলশানে সাবজেল তৈরি করা হয়েছিল। সুতরাং সেই সাবজেলে উনি থাকবেন। থাকার পরে আসবে হচ্ছে বিচারের এবং রায় বাস্তবায়নের প্রশ্ন। এক মেজর সিনহার রায় এতদিনে বাস্তবায়ন হচ্ছে না, আর এরকম একটা রাজবন্দির রায় হঠাৎ করে রাতারাতি বাস্তবায়িত হবে, বিচার শেষ হবে, এ তো কল্পনাই করা যায় না। তাহলে ধরলাম 20 বছর। আচ্ছা, এই 20 বছরের ভিতরে কি হবে? 20 বছরের ভিতরে এবার আমি আসি হচ্ছে নিষিদ্ধির যে গল্পটা। জামায়াত তো কয়েকদিন আগে প্রশাসনিকভাবে নিষিদ্ধ ছিল, আওয়ামী লীগ ইতিপূর্বে নিষিদ্ধ দল ছিল, কিন্তু আবার ফিরে আসছে না। সুতরাং এই প্রশাসনিক আদেশ দেখা যাবে যে কোনো এক মহেন্দ্রক্ষণে উবে যাবে। উবে যাওয়ার পরে কি হবে? আওয়ামী লীগ আবার সদর পেয়ে ইলেকশন করার চেষ্টা করবে, ইলেকশন করবেও, করার পরে তারা জিতবেও। জেতার পরে শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা আছে, যত রায় আছে, সব খারিজ হয়ে যাবে। খারিজ হয়ে উনি বেকসুর খালাস পাবে, যদি ততদিন বেঁচে থাকেন আর কি। তো আর যদি যা বলছেন যে এগুলো আমাদের আদৌ মাহাতির মাহমুদ এই বছর 101তম জন্মদিন করলেন। সুতরাং এই হচ্ছে বাংলাদেশের ভবিতব্য। আমি কেন বলছি ওনারা বেকসুর খালাস পেয়ে যান, আমরা পাবলিকরা শুধু পাই না, ঠিক আছে? ওনারা এই পরিবার ওই পরিবার দুজন মিলেই এই জিনিসটা করে। সুতরাং শেখ হাসিনার প্রত্যাবর্তন কোন ভবিতব্যে হবে সেটা সম্পর্কে বাংলাদেশের জনগণ মোটামুটি একটা আইডিয়া পায়। আফসোসটা যেটা, সেটা হচ্ছে বিদ্যমান রাজনৈতিক যে সিস্টেম আছে, এই সিস্টেমটা যেটা 24-এর গণ আন্দোলনের সময়, ছাত্র আন্দোলনের সময় একটা প্রচেষ্টা ছিল যে চেঞ্জ হয়তো হবে, পরিবর্তনটা সূচিত হতে গিয়ে আবার স্টপ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে এই প্রসেসটা কমপ্লিট হবে,
এবং এই প্রসেসটা যবে কমপ্লিট হবে তখন আপনি দেখবেন যে রাজনৈতিক যে ব্যবস্থা এবং বন্দোবস্ত আছে এখানে একটা পরিবর্তন আসবে। আর এই পরিবর্তন যখন আসবে তখন আমরা আর এই যে প্রহসনটা যেটা আছে ফিরে আসার প্রহসন, এই প্রহসনটা নিয়ে হয়তো আমাদের আর গল্প করতে হবে না। জি, আলতাফ পারভেজ, যদি এই প্রসঙ্গে আরো কিছু বলতে চান আচ্ছা, সেটা হ্যাঁ, আমি বলেন, আমরা অন্য প্রসঙ্গে যাব। জি, দেখুন, এই একটা কথা আছে যে বিপ্লব যখন ব্যর্থ হয় তখনই প্রতি বিপ্লবের পদধ্বনি আবার শোনা যায়। 2024-এ যেটা হয়েছে সেটা অবশ্যই বিপ্লব নয়, গণ অভ্যুত্থান, কিন্তু একটা বিপ্লবী মুহূর্ত, একটা বিপ্লবী জাগরণ তৈরি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, গত 2 বছরে সেই গণ অভ্যুত্থানের চাওয়া পাওয়াগুলো তো কিছুটাই পূরণ হয় নাই। ফলে এখন নানা ধরনের একটা প্রতি বিপ্লবাত্মক ঘটনা আমাদের মুখোমুখি হতে হবে। শেখ হাসিনার ফেরার ঘটনার মতোই, যেটা আমাদের আতঙ্কিত করছে বা আলোচ্য বিষয় হয়ে উঠেছে, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হলো, এটাও কিন্তু একটা প্রতি বিপ্লবী ঘটনা। 24-এর অভ্যুত্থানের স্লোগান ছিল মানে দিল্লি নয়, ইসলামাবাদ নয়, ঢাকা ঢাকা, কিন্তু এখন তো শোনা যাচ্ছে ওয়াশিংটন ওয়াশিংটন। সেরকম এটাও হতে পারে, শেখ হাসিনা আসলেন, ভাই যেরকম বললেন যে উনি হয়তো আবার রাজনীতি করার সুযোগ পাবেন। আমার অবশ্য মনে হয় না যে 2024-এর গণ আকাঙ্ক্ষা বা গণ অভ্যুত্থান এতটাই দুর্বল হয়ে যায়নি যে এত নির্বিঘ্নে ওনার রাজনৈতিক পুনর্বাসন হয়ে যাবে। তবে যেটা হতে পারে, দুটো ঘটনা ঘটবে অবশ্যই নিশ্চিতভাবে, সেটা হলো বিশ্ব মিডিয়ার একটা মনোযোগ তখন তৈরি হবে এবং বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশ, এই বার্তাটা পরোক্ষভাবে যাবে। ফলে বাংলাদেশে যে বিনিয়োগের যে সম্ভাবনা বা প্রয়োজন সেটাও পিছিয়ে যাবে। অভ্যন্তরীণভাবেও বাংলাদেশে অবশ্যই সহিংসতা বাড়বে, রাজনৈতিক সংঘাত বাড়বে। এখন প্রশ্ন হলো, এইটা থেকে তো আমরা অন্যদিকে যেতে পারতাম। দেখুন, বিএনপি তার নির্বাচনী ইশতেহারের প্রথম পাতায় বলেছিল যে আমরা একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনে যাব, ফৌজদারি অপরাধের ফৌজদারি বিচার হবে, কিন্তু রাজনৈতিকভাবে সকলের ভিতর একটা ঐক্যের জায়গা, শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা তৈরি হবে। কিন্তু বিএনপি গত 5 মাসে সেই উদ্যোগটা নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারও ক্ষমতা এসে বলেছিল যে আমাদের একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন দরকার, প্রথম মাসেই বলেছিল, এবং আমরা সেই উদ্যোগ নেব, সেই উদ্যোগও তারা নেয়নি। অর্থাৎ আমরা একটা বিভেদ এবং প্রতিশোধের চক্রে পড়ে যাচ্ছি, এবং সেই চক্রের অংশ হিসেবে এখন শেখ হাসিনার আশা বা আশার শব্দ পাওয়া মাত্রই যে তার দলের অনুসারীদের যে বিভিন্ন বক্তব্য, সেগুলো আমরা দেখছি, আবার তার পাল্টা বক্তব্য দেখছি। নিশ্চিতভাবেই তিনি আসার মাত্রই বা তিনি আসার উদ্যোগ হলেই তার বিরোধী শক্তি সেটা নিয়ে রাজনীতি করবে, একটা রাজনীতিক পাল্টাপাল্টি তৈরি হবে এবং উভয় পক্ষই তাতে লাভবান হবে। তার মানে নতুন একটা রাজনীতিক বিভাজনের পদধ্বনি আমরা শুনছি, নতুন একটা রাজনীতিক মেরুকরণের পদধ্বনি শুনছি, যেটা একই সাথে শেখ হাসিনা এবং তার নিষিদ্ধ দলও লাভবান হবে, তার বিরোধী শক্তিও লাভবান হবে, কিন্তু এতে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাটা অনেক সংকুচিত হয়ে যাবে। আমরা ডেলিস খান অন্য একটা প্রসঙ্গে যাই, সেটা হলো শনিবার মানে চীনের রাষ্ট্রদূত বলেছেন একটা অনুষ্ঠানে যে রোহিঙ্গা সংকট সমাধানে তারা চীন মধ্যস্থতা করতে প্রস্তুত আছে। এই প্রেক্ষাপটে উনি বলেছেন, আমি যতদূর বুঝতে পারছি সেটা হলো, যেহেতু তারেক রহমান চীন সফর করে আসলেন, একটা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মিয়ানমার চায়না যে করিডোর, সেইটা বাস্তবায়ন করতে হলে তো রোহিঙ্গা সমস্যার সমাধানটা হওয়া দরকার। তা তিনি কিন্তু এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন যে তারা মধ্যস্থতা করবে। তা আপনার কি মনে হয় যে রোহিঙ্গার চীনে এটা কি কার্যকরভাবে কোনো উদ্যোগ নিতে পারে, যে যেখানে রোহিঙ্গার সমস্যার একটা সমাধানের পথ বের হতে পারে? ধন্যবাদ। অবশ্যই চীন এই রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করতে পারে এবং এটা অনেক আগে থেকেই চাইলে করতে পারত। কিন্তু সমস্যা যেটা হয়ে গেছে যে কায়াকপোতে তাদের যে প্রজেক্ট আছে, যেটার মাধ্যমে হরমুজ হয়ে যে শিপগুলো আসে, এই শিপগুলো মিয়ানমারের কায়াকপো যে বন্দর আছে ওখানে অ্যাঙ্কার করে এবং পাইপের মাধ্যমে তারা এই তেল আরাকানের ওপর দিয়ে চীনে নিয়ে যায়। ঠিক আছে? আর তার পাশেই আছে ভারতের কালাদান প্রজেক্ট। এই ভারত এবং চীন তাদের প্রজেক্ট এবং তাদের বিনিয়োগ সুরক্ষার খাতিরে মূলত এই রোহিঙ্গা যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, এটার পেছনে ইন্ধন কিন্তু চীন এবং ভারত মিলেই দিয়েছিল, কারণ তাদের এই জায়গাটা ক্লিয়ার করা দরকার ছিল তাদের প্রজেক্টগুলোর কারণে। এখন এসে ধরেন হঠাৎ করে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। কেমনভাবে চেঞ্জ হয়েছে? এখন ধরেন মিয়ানমারকে কে বোঝাবে
চায়না, আপনি তাই আশা করছেন। কিন্তু মিয়ানমারের তো এখন আরাকানের উপরে দখল নাই। আরাকান আর্মি এখন ওটা দখল করে রাখছে ওই জায়গায়। আরাকান আর্মি, আরসা, ওদিকে মিয়ানমারের তাতমাদো, এরা এখন তিনটা পক্ষ ওই জায়গায় এক আরাকান নিয়ে তছনছ করছে। তার সাথে এখানে আছে হচ্ছে চীন এবং ভারতের বিনিয়োগ ইন্টারেস্ট এবং ইউএসের বার্মা অ্যাক্ট। পরিস্থিতি খুব জটিল। এক চীনের হাতে আসলে কিছুই নাই এখানে দেওয়ার মতো। যদি তারা আমাদের দিতে চাইতো তাহলে অনেক আগেই দিতে পারতো, কিন্তু তারা ওটা কখনোই দেয় নাই। এবং ধরেন আজকে যেই মানে রোহিঙ্গাদেরকে আমাদের দেশে আমরা রাখছি, তাদের যে ত্রাণ দেওয়া হয় সেটা কি চীন দেয়? তা তো না, মূলত আসে হচ্ছে ইউরোপিয়ান সেক্টর থেকে। এখন এখানে অনেকেই এটা নিয়ে খুব এক্সাইটেড যে চীন একটা করিডোর করতে দিতে চাচ্ছে যেখানে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চায়নাতে যাওয়া যাবে। আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে খুব বেশি উদ্বেল অথবা আহ্লাদিত না, যে এমন কোনো ব্যবসা তার সাথে আমার এই মুহূর্তে আটকে নাই যে এই রাস্তাটা না হলে পরে হচ্ছিল না, ঠিক আছে। বরং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও নিবিড় হওয়ার খাতিরে এটা ওয়ান অফ দ্য মানে গুড টু হ্যাভ অপশন, ঠিক আছে। আমাদেরকে একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে এই জায়গাটায় যে আমরা কি চীনের ঋণের ফাঁদের ব্যাপারটা বুঝি কিনা এবং বোঝার চেষ্টা করছি কিনা। কারণ শ্রীলঙ্কার হাম্মাম তোতা কিন্তু একটা তেতো উদাহরণ এই ব্যাপারে। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে রাশিয়া কেন ইউক্রেন আক্রমণ করলো? ইউক্রেন ন্যাটোতে জয়েন করতে চাইছিল, এই কারণেই তো। বাংলাদেশকে এই জায়গায় দেখতে হবে যে বাংলাদেশের উদ্দেশ্য কখনোই কিন্তু চায়নার প্রক্সি হওয়া না। মানে চায়নার সাথে এত বেশি দহরম মহরম আবার ঠিক হবে না, যেটার কারণে ভারতের সাথে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক আছে এটা খুব বেশি যেন আবার চ্যালেঞ্জ না হয়ে যায়। সুতরাং এখানে বাংলাদেশকে ব্যালেন্সিং অ্যাক্ট বা হেজিং শিখতে হবে, না শিখলে সমস্যা। এই যে রাস্তার কথা বলা হচ্ছে, এরকম রাস্তা 3টা বানাইতে দিব আমি, কিন্তু চীনকে আগে কথা দিতে হবে যে প্রত্যেক 10 কিলোমিটার রাস্তার জন্য 1 লাখ করে রোহিঙ্গা নিবে ফেরত, তাহলে আমরা রাজি আছি। এরকম রাস্তা আমরা করতে দিতে রাজি আছি। কিন্তু ওই নিশ্চয়তা যদি চীন দিতে না পারে তাহলে আমাদের ভেবে চিনতে এই জায়গাটায় আগানো দরকার। কারণ এত বড় মহাসড়ক আমাদের এখানে হবে, কিন্তু রোহিঙ্গা সব আমাদের দেশেই থাকবে, এই ফাঁদে যেন আমরা পা না দেই। ধন্যবাদ। যে একই সাথে আলতাফ পারভেজ, যেটা এই যে করিডোরে যে প্রস্তাবটা দিয়েছে, এর আগে তো অনেক আগে বোধহয় মানে ভারতকে যুক্ত করেই এই প্রস্তাবটা ছিল। এটা তার একটা মানে আরেকটা ভার্সন আসলে মূলত। কিন্তু এই ভারতের তো এখানে একটা নজর থাকবে, তাদের ইস্যুস কনসার্ন থাকবে এক। আর আমাদের দিক থেকে আসলে চায়না তো অনেক রকম তাদের অনেক রকম স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে এখানে। কিন্তু আমরা আসলে আমাদের স্বার্থটা কি? শুধু কি রোহিঙ্গা, নাকি এখান থেকে আসিয়ান বা আরও বড় কোনো কানেক্টিভিটির বিষয় হতে পারে? দেখুন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীন যে অফার দিয়েছে কানেক্টিভিটি, ডাইরেক্ট কানেক্টিভিটি কথাটা ছিল, করিডোর কথা ছিল না। যদিও আসলে এখানে করিডোর তো মিয়ানমারের জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য না। কিন্তু আমি বাংলাদেশের এই সুযোগটা আমি বলবো নেওয়া উচিত। এখন প্রশ্ন হলো, এই কানেক্টিভিটি হতে হলে রোহিঙ্গা সমস্যারও সমাধান হতে হবে, না হলে এটা আসলে বাস্তবায়নও হবে না। এখন আপনি যেটা একটু আগে বললেন যে রোহিঙ্গা সমস্যার সমাধান আসলে কোন পথে, চীনের সাথে আরাকান আর্মিরও ভালো সম্পর্ক, বর্মার সেনাবাহিনীরও ভালো সম্পর্ক। চীন এই দুই শক্তিকেই প্রভাবিত করতে পারে এবং সেইটা অবশ্যই এই সমস্যার সমাধানে একদম এগিয়ে যাব আমরা। কিন্তু এখানে একটা পয়েন্ট আসেই না আলোচনায়, আরাকানে রোহিঙ্গাদের ফিরতে হলে সেখানের যে বড় জনগোষ্ঠী রাখাইনদের সাথে তাদের একটা সুসম্পর্ক লাগবে। তার মানে রাখাইনদের সাথে রোহিঙ্গাদের একটা সংলাপ প্রয়োজন, সামাজিক সম্পর্ক উন্নত করা প্রয়োজন। কিন্তু বাংলাদেশ গত 9 বছরে সেই উদ্যোগটা একবারও নেয়নি, বা অন্য আন্তর্জাতিক শক্তিগুলো সেই উদ্যোগ নেয়নি। বাংলাদেশ এবং অন্য শক্তি সবসময় ভেবেছে বেইজিং, নেপিদো আর ঢাকা চাইলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সমস্যার সমাধানের একটা বড় শর্ত হলো আরাকানের ভিতরে দুই জনগোষ্ঠীর মিলেমিশে থাকা। আগেও তো এরা গিয়েছে, জিয়াউর রহমান সময়ের আমলে এদের পাঠানো হয়েছিল, থাকতে তো পারে নাই, কারণ ওইখানে উভয় সম্প্রদায়ের ভিতর সম্পর্কটা ভালো নয়। এই ভালো করার জন্য সামাজিক উদ্যোগ দরকার। এইটা আমি বলবো যে খুব কম আলোচনায় আসে, কিন্তু এইটা একটা জরুরি শর্ত। দ্বিতীয়ত আমি যেটা বলবো যে ভাই যেটা বললেন যে চীনের বিনিয়োগ
চীনের করিডোর যেই নামেই ডাকি আমরা, এগুলো নিয়ে আমাদের দেশে কিন্তু একটা অতিরিক্ত উচ্ছ্বাস আছে। দেখুন, বেলুচিস্তানে চীন একটা করিডোর করেছে, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর, এবং চীনের বাইরে এটা ওদের সবচেয়ে বড় বিনিয়োগ। পাকিস্তান এটা নিয়ে খুব উল্লসিত ছিল, কিন্তু এখন ওইটার একটা পার্শ্বফল হিসাবে পুরো বেলুচিস্তান প্রায় বিচ্ছিন্ন হওয়ার পথে। কারণ এই ধরনের উদ্যোগ যখন নেওয়া হয় তখন স্থানীয় মানুষকে সঙ্গে নেওয়া হয়। মানে এগুলো মেকানিক্যালি, ঢাকা বেজিং একটা চুক্তি হলো যে এখান দিয়ে একটা কিছু হবে, এতে যে আরাকানের মানুষের অংশ নেওয়া দরকার, কক্সবাজারের মানুষের অংশ নেওয়া দরকার, তাদের অংশগ্রহণ দরকার, এবং এই ধরনের উদ্যোগের বেনিফিশিয়ারি হিসাবে তাদের অংশীদারিত্ব দরকার, এগুলো নিশ্চিত করা হয় না। তখন একটা স্থানীয় অসন্তোষ তৈরি হয় এবং সেটা পরে বিস্ফোরক রূপ নেয়। আজকে বেলুচিস্তান যে পাকিস্তান থেকে আলাদা হতে চায়, এর একটা বড় কারণ কিন্তু গদার বন্দরে চীনের বিনিয়োগ এবং ওই করিডোর, কারণ তাতে কোনো বেলুচদের কোনো অংশগ্রহণ নেই। আজকে এখানে চীনের সাথে যদি বাংলাদেশের ডাইরেক্ট কানেক্টিভিটি হয়, তাতে অবশ্যই আরাকানের রাখাইন, রোহিঙ্গা, বাংলাদেশের কক্সবাজারের মানুষের আমি বলবো একদম সক্রিয় অংশগ্রহণ দরকার। এটা শুধু ঢাকার মানুষের জন্য, ঢাকার ব্যবসায়ীদের জন্য আর চীনের ব্যবসায়ীদের জন্য হলে হবে না, তাহলে এটা হওয়ার প্রয়োজনও নাই, এটা সফলও হবে না। আরেকটা ব্যাপার আপনি যেটা বললেন, আমি বলবো যে এই ধরনের উদ্যোগে খুব সহজ হয়, এটা বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠে যদি এটা ভারতকেও যুক্ত করা যায়। কারণ তখন বাংলাদেশ আর কোনো বিশেষ চাপে পড়বে না। মানে এই ধরনের অর্থনৈতিক উদ্যোগে ভারত বাংলাদেশ যদি যুক্ত হয়, ভারতেরও একটা পলিসি আছে, সেও আসিয়ানমুখী হতে চায়, বাংলাদেশেরও আসিয়ানমুখী সম্ভাবনা অনেক। কারণ এই অর্থনৈতিক কানেক্টিভিটি মানে হলো বাংলাদেশ শুধু চীনের অর্থনীতির সাথে যুক্ত হবে না, আসিয়ানের 10-11টা দেশের সাথেও যুক্ত হবে, এবং এটা আমাদের প্রয়োজন, আমদানির ক্ষেত্রেও প্রয়োজন, রপ্তানির ক্ষেত্রেও প্রয়োজন। কিন্তু এটা করতে হলে এর যে ভূ রাজনৈতিক চাপ, সেই চাপ এড়াতে পারি বা এটা আরও সম্ভব হয়ে ওঠে যদি এটাকে ভারতকেও যুক্ত করা যায়। এখন সেইটা বাংলাদেশের নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই নেতৃত্বের জায়গায় উদ্যোগ নিতে পারে কিনা, সেই চ্যালেঞ্জ আমি বলবো বাংলাদেশের সামনে আর কি। এটা শুধু চীন কেন্দ্রিক হয়ে থাকলে ভারতের দিক থেকে এটার ব্যাপারে একটা মানে আমি বলবো যে একটা নেতিবাচক মনোভাব থাকতে পারে, সেটা অ্যাভয়েড করতে পারি আমরা তাদেরও যুক্ত করার অফার দিলে। জি, আমরা শেষ করব। দেলাইজ খান, যেটা মানে এর আগে যে প্রজেক্ট, যে করিডোরের যে বিসি আইএম সম্ভবত ছিল, যে ভারতকে যুক্ত করে, তো সেখানে কিন্তু এখানে এই প্রস্তাবটা দেওয়ার সময় কিন্তু চায়না থেকে বলা হয়েছে যে প্রয়োজনে অন্য দেশও সংযুক্ত হতে পারে এখানে। সেখানে যদি ইন্ডিয়া বা থাইল্যান্ড বা যারা যারা এর সাথে ফিট ইন করে, সেটা তারা তো ওপেন আছে। কিন্তু এর আগে যে জন্যে বিসিআইএমটা কার্যকর হয় নাই, মূলত ভারতের সিকিউরিটি কনসার্ন বা তাদের বিভিন্ন রকম কনসার্নের কারণে। এখন যদি এই উদ্যোগটা হয় এবং আমরা যদি মনে করি যে বাংলাদেশ যদি মনে করে যে না, এখান থেকে অর্থনৈতিক সুযোগ বা ভবিষ্যতে আরও ভালো হতে পারে বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে বাংলাদেশের কি করা উচিত বা কোন ধরনের ঝুঁকি বা থাকতে পারে? ধন্যবাদ। ভারতের তো ধরেন দেখবেন যে বাংলাদেশের উত্তর দক্ষিণ কোনো রাস্তা ভারতের পছন্দ না। সবসময় ভারত বাংলাদেশে পূর্ব পশ্চিমমুখী রাস্তা সবসময় লাইক করে, কারণ কলকাতা থেকে আগরতলা যাওয়ার রাস্তা হচ্ছে পূর্ব পশ্চিম। সো এই জন্য দেখবেন যে আমাদের ম্যাপে যে কয়টা ভারতের ইন্সপায়ার্ড রাস্তা আছে সব হচ্ছে এরকম না। তো তারা চায় যে এই পার থেকে ওই পারে যাওয়ার রাস্তা ক্লিয়ার হবে। সো ভারতের নিজস্ব ইন্টারেস্ট থাকবে, এটাতে আমি দোষের কিছু দেখি না। প্রবলেম হচ্ছে যে আমাদের পলিটিশিয়ানরা আমাদের ইন্টারেস্টটা আপহোল্ড করতে পারছে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। দেখেন, 4096 কিলোমিটার বর্ডার ধরে ভারত তার কাটা বেড়া দিয়েছে এবং এখানে তারা অপশন রাখছে সাপ কুমির ছাড়ার। ঠিক আছে, তার মানে বিশ্বে সীমান্তে বেড়া দেওয়ার এক্সপার্ট একটা কান্ট্রি হচ্ছে ভারত। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে মিয়ানমারের সাথে আমাদের যে সীমান্ত আছে ওখানে বেড়া দিবে, তাহলে এই কন্ট্রাক্টটা কারে দেওয়া উচিত? ভারতকে দেওয়া উচিত। কারণ ভারত যে ইন্ডিয়ান ক্রেডিট লাইন দিয়ে মংলায় অনেক কাজ করতেছিল, এই টাকাটা এখন বাজেটটা শিফট করে দিয়ে তাদেরকে এই দায়িত্বটা দিয়ে দিলে আমরা কিন্তু মিয়ানমারের সাথে চমৎকার একটা বর্ডার ফেন্সিং পাচ্ছি। এই বর্ডার ফেন্সিংটা যদি আমি পাই তাহলে সুবিধা কি? নেক্সট টাইম যখন রোহিঙ্গা ইনফ্লাক্স আবার হবে, এটা ফেরত যদি যায় কখনো, তাহলে পরের বার এইভাবে
8 লাখ 9 লাখ 12 লাখ এসে জড়ো হবে না। এবং ওরা আসার পরে উইথ ডিউ রেসপেক্ট টু দেম, এমন একটা অবস্থা ওরা ওখানেই থাকবে। তাদেরকে আপনি ভাষাঞ্চল নেওয়ার চেষ্টা করেন, তারাও রাজি না, তাদের দাতারাও রাজি না। তাদেরকে আপনি পার্বত্য চট্টগ্রামে শিফট করার চেষ্টা করেন, ওখানে আবার মনে করেন পার্বত্য চট্টগ্রামের চাকমা মারমা যারা আছে তারা গোস্বা। কারণ এই রোহিঙ্গারা এসে পার্বত্য চট্টগ্রামে থাকবে, এইটা আবার তাদের পছন্দ না। ঠিক আছে, এখন এই জায়গাটায় যে প্রবলেমটা হয়েছে, বাংলাদেশকে খুব সিম্পলি এই জিনিসটাতে প্রথমেই নিজের স্বার্থটা দেখতে হবে। সেই স্বার্থটা কি? প্রথম যে ওখানে প্রায়োরিটি সেটা হচ্ছে যে রোহিঙ্গা যে ক্যাম্পগুলো আছে এই ক্যাম্পগুলো অনতি বিলম্বে খালি করতে হবে। ওইখানে আপনি যত ধরনের মেগা প্রজেক্ট করতে যান তার আগে এই সমস্যাটা আপনাকে দূর করতেই হবে, কারণ এটা বাংলাদেশের সিকিউরিটি থ্রেট। সুতরাং এইটা আগে সলভ করতে হবে। এইটা সলভ করার সঙ্গে প্রাসঙ্গিক যে সকল মানে পরিকল্পনা আছে সেগুলোতে বাংলাদেশ সায় দিতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। জি, শেষ করি। হ্যাঁ, আমি শুধু একটা জিনিস যুক্ত করতে চাই। আমি বলবো যে এতে ভারতের যদি অংশগ্রহণ নাও থাকে, তারা রাজি নাও হয়, তাও বাংলাদেশের এই আসিয়ানমুখী বা চীনমুখী এই কানেক্টিভিটিতে এগিয়ে যাওয়া উচিত, কারণ বাংলাদেশের আসলে এখন অপশনগুলো খুঁজে দেখা উচিত। হ্যাঁ, সেটা মানে যেটা বলছিলেন যে বাংলাদেশে যে এইটা মানে এই একটা পিওরলি মানে অর্থনৈতিক একটা কানেক্টিভিটি, এইটা বা এখান থেকে বাংলাদেশের বা শুধু রোড বা সড়ক কানেক্টিভিটি না, এখানে তো বিনিয়োগের বিষয় আছে, বাণিজ্যের বিষয় আছে, সব কিছু এইটাকেই হাইলাইট করে বা এখান থেকে কীভাবে লাভবান হওয়া যায়। তো সেটা ঠিকই বলছেন। আমার মনে হয় যে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে তো হবে না, আস্তে আস্তে সারা সম্ভাবনাগুলো নিতে হবে। সারা পৃথিবী তো কানেক্টিভিটির মাধ্যমে উন্নয়ন করছে। তো আমরা সেই প্রত্যাশা রাখি, যেটাই হোক আমরা ওই যে সবার আগে বাংলাদেশ, সেটা হচ্ছে আমাদের মূল কথা। আলতাফ পারভেজ, অনেক ধন্যবাদ। ডিএল এইচ খান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। দেখলেন মিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। সবার জন্য শুভকামনা।